হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ কোশ্চেনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি যে আমরা ম্যাথ পিওকে প্র্যাকটিস করছিলাম, তো আজকে আমাদের হবে 6 মে 2026 শিফট 2। ঠিক আছে, তো আজকের প্রথম কোশ্চেন দেখো সরল রয়েছে, তো আমরা সরল যেভাবে করি সেভাবেই করব। প্রথমে লিখে দেব, ঠিক আছে, 91 42 যোগ, এটা কী হবে, ওয়াফ মানে হচ্ছে গুণ, তাহলে আমরা গুণ করে দেব 33 যোগ, এটা হবে ভাগ, তাহলে 18কে 2 দিয়ে ভাগ করলে 9 যোগ 27 বিয়োগ 13। ঠিক আছে, আচ্ছা 91 থেকে 42 যদি আমরা বিয়োগ করি তো হবে 11 থেকে 2 বাদ 9, 8 থেকে 4 বাদ 4 49, 49 আর 33 যদি আমরা যোগ করি তো 9 3 12, 4 3 7 1 8, 82 আর 9 যদি আমরা যোগ করি তাহলে কত হবে, 9 2 11, 8 9 91। আর এটা আগে বিয়োগ করে নিই, 7 থেকে 3 বাদ 4 আর 2 থেকে 1 বাদ 1 14, তাহলে 91 আর 14 যদি আমরা যোগ করি তো 4 একে 5 আর 9 একে 10, 105। অপশন সি হচ্ছে অ্যান্সার। ওকে, দুটি সংখ্যার গসাগু 12, লসাগু 480 এবং সংখ্যা দুটির যোগফল 156, সংখ্যা দুটি নির্ণয় করুন। আচ্ছা, এখানে যোগফল বলেছে, তো অপশানে আগে দেখে নাও যে যোগফল সবটা 156 হচ্ছে কোনটা কোনটা। 6 6 9 15, এটা 156 হবে। 8 8 16, 10 14, 4 2, সবটাই 156 হচ্ছে, তাহলে এটা কাজ দিচ্ছে না। আচ্ছা দেখো, গসাগু 12 মানে এখানকার মধ্যে সবটা সংখ্যাকে 12 দিয়ে ভাগ যেতে হবে, যেটা যেটা 12 দিয়ে ভাগ যাবে ওটা অ্যান্সার হবে। ঠিক আছে, তো এখানে দেখো 60 আর 96 12 দিয়ে ভাগ যাচ্ছে, 48 আর 108 এটাও 12 দিয়ে ভাগ যাবে, 72 আর 84 এটাও যাবে, 100টা যাবে না, তার মানে অপশন ডি অ্যান্সার হবে না। ঠিক আছে, তাহলে আরও 3টা অপশান আছে আমাদের বাদ দিতে হবে। দেখো 480 মানে হচ্ছে, বা আমরা এই 3টা অপশানে লসাগু বের করে নিতে পারি। ঠিক আছে, 480 লসাগু মানে বলছে যে এই দুটো সংখ্যা দিয়ে অবশ্যই 480 ভাগ যাবে, তাহলেই দুটো সংখ্যার লসাগু 480 হবে। ঠিক আছে, দেখো 60 দিয়ে যদি 480কে ভাগ করিতে হবে, 96কে দিয়ে ভাগ করি তবুও হবে। ঠিক আছে, 5 6 30, 5 45, হ্যাঁ 5 দিয়ে যাবে 96কে, 48 দিয়ে তো 10 দিয়ে যাবে, 108 দিয়ে 480 ভাগ যাচ্ছে কিনা এটা একবার দেখে নাও। 108 দিয়ে ভাগ করলে কত হবে, 8, 208 2 দিয়ে 4 দিয়ে হবে 432, তাই তো, 4 দিয়ে 432 হবে, তার মানে এটা হবে না, কারণ 108 দিয়ে 480 ভাগ যাচ্ছে না। ঠিক আছে, এবার আরেকটা দেখো 72 আর 84, 72 দিয়ে 480কে আমরা যদি ভাগ করি তাহলে 72, 6 7 42, 6 7 42, 7 7 49, তো 6 দিয়ে 12, 6 7 42 43, আর 7 দিয়ে যদি 7 দিয়ে 14, 7 7 49 হয়ে যাবে, তার মানে এটাও যাবে না, তার মানে অ্যান্সার হচ্ছে অপশান এ 60 আর 96। ঠিক আছে, চলো, আচ্ছা এখানে এটা ছোটো হয়ে গেছে লেখা, চলো করি, বুঝতে পারছো তো সবাই। আচ্ছা এখানে দেখো যোগ বিয়োগ বলেছে, তো আমরা কি করব, পূর্ণগুলোকে আগে যোগ বিয়োগ করে নেব। পূর্ণগুলো কি আছে, 6 যোগ 4 বিয়োগ 2 বিয়োগ 1, তো 6 4 10, 10 থেকে 2 বাদ দিলে 8, 8 থেকে 1 বাদ দিলে 7, তার মানে পূর্ণতে অবশ্যই 7 হবে, এই দুটো অপশান হবে না। ঠিক আছে, তারপরে এই দুটো যেহেতু অপশান পেলাম, তো আমরা কি করব, বাকিগুলো ভগ্নাংশগুলো যোগ করে নেব। 1 এর 3, 1 এর 2 বিয়োগ 1 এর 4 বিয়োগ 1 এর 6, তাহলে 12 হবে লসাগু। এটা 3 4, 6 2, 3, সরি এটা বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ 3 4 আর 6 2। ঠিক আছে, তো এটা যোগ বিয়োগ করে নাও, 4 6 10, 10 থেকে 3 বাদ 2 দিলে হবে 7, 7 থেকে 2 বাদ দিলে 5, তার মানে 5 এর 12, তাহলে 7 এদিকে পূর্ণতে পেয়েছিলাম আর এখানে 5 এর 12, তাহলে 7 পূর্ণ 5 এর 12 হচ্ছে অ্যান্সার, অপশান বি। ঠিক আছে, আচ্ছা এখানে আবার আমাদের সরলের মতোই রয়েছে, তো আমরা কি করব, এটা প্রথমে দেখো, এটা রুট 0.04 আছে, এটা যদি রুট উঠিয়ে দিই তার মানে বর্গমূল হবে, তো বর্গমূল হবে 0.2। ঠিক আছে, আর এখানে 0.4 আছে, জিরোটা লিখছি না, জিরো লিখলে হবে, না লিখলে হবে। এটা হচ্ছে 0.8, এটা হবে তাহলে 0.16 বর্গমূল 4, আর এটা হবে 1.2 আর 0.6, এটা 36 বর্গমূল। ঠিক আছে, এবার দেখো
সবটা ভগ্নাংশে কিন্তু একটার পরেই দশমিক বা পয়েন্ট আছে, তো এই দশমিকগুলো কী হবে, উঠে যাবে, এগুলো দশমিকগুলো আর দরকার নেই। ঠিক আছে, এবার সংখ্যা হয়ে গেল সবটা, এটা 1.2টা 12 হয়ে গেল। তো এটা যদি আমি কাটি তাহলে 6 2 12, তো 2 হলো। আর এটা 4 দিয়ে কাটলে এটাও 2 হবে, আর এটা 2 দিয়ে কাটলে এটা 4 হবে, সরি 2 হবে, এখানে 2 দিয়ে 4, আর এখানকার একটা 2 কেটে থাকছে, তাহলে একটাই 2, তাহলে অপশন বি হচ্ছে অ্যান্সার। ওকে, যদি √x+1 সমান 5 হয় তবে এক্সের মান কত? আচ্ছা, পেন্সিলটা ভেঙে গেল। আচ্ছা দেখো, এটাকে যদি আমরা প্রথমে আমরা কী করবো, লিখে দিচ্ছি এটাকে। ঠিক আছে, এটা রুট রয়েছে x+1, ব্র্যাকেট আছে, দিচ্ছি না ব্র্যাকেট, থাকুক। এবার দুই দিকে কি করব, আমরা স্কোয়ার করে দেবো। ঠিক আছে, দুই দিকে স্কোয়ার করে দেবো। দুই দিকে স্কোয়ার করলে এটা কি হবে, এটা স্কোয়ার আর এটা রুট উঠে যাবে, তাহলে x+1 আর এটা 5-এর স্কোয়ার সমান 25। তাহলে এক্সের মান চেয়েছে, তো এক্সের সঙ্গে কত যোগ করলে 25 হবে, সরি এক্সের মান কত বসালে যার সঙ্গে 1 যোগ করলে 25 হয়ে যাবে, তাহলে 24। 24-এর সঙ্গে 1 যোগ করলে 25 হবে, তাহলে অপশান সি হচ্ছে অ্যান্সার। এক্সের মান হচ্ছে 24। ঠিক আছে, 3টি ক্রমাগত জোড় সংখ্যার যোগফল 72, 3টির মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি কত? জোড় সংখ্যা বলেছে ক্রমাগত, তো প্রথমটা আমি ধরে নিলাম এক্স, তো তারপরে জোড় সংখ্যা অবশ্যই x+2 হবে। এটা একটা শিফটে আমরা আলোচনা করেছিলাম। কেন, দেখো আমি যদি একটা সংখ্যা 2 ধরি, তারপরে সংখ্যাটা কিন্তু 3 হবে, তারপরের সংখ্যা হবে 4, তারপরে 5। তো আমাদের 2-এর পরে কিন্তু 3 চাইনি, আমাদের চেয়েছে 2-এর পরে 4, মানে পরে জোড় সংখ্যাটা চেয়েছে। তো 2, এখানে 2 সমান যদি x লিখি, তাহলে এটা অবশ্যই x+2, মানে 2+2 তাহলে তো 4 হবে। ঠিক আছে, তো পরের জোড় সংখ্যাগুলো মানে x+2 হবে। ঠিক আছে, এটা এডিট করে দিই। তো এখানে 3টি বলেছে, তো তারপরে জোড় সংখ্যাটা আবার কত হবে, তাহলে x+2+2, তার মানে আরও 2 যোগ হবে, পরে দুটো সংখ্যা যদি বাড়বে। এবার এটি যোগফল, তো সবটাকে যোগ করে নাও, এখানে যোগ করলে হবে এখানে 72। তো যোগ করো, একটা এক্স, 3টা এক্স রয়েছে, আর 3টা 2 মানে 6, তাহলে 72, 3x, এটা 72 থেকে 6 বাদ দিলে তাহলে কত হবে, 66। তো x সমান হয়ে গেল তাহলে 22। আমাদের সবচেয়ে বড় সংখ্যাটা চেয়েছে, তো সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে এটা, তার থেকে একটু ছোট, তারপরে এটা ছোট। ঠিক আছে, ক্রমাগত যেহেতু গিয়েছে, মানে পরপর গিয়েছে, তো সবচেয়ে বড় হচ্ছে x+2+2। তো এক্সের মান আমরা 22 পেয়েছি, +2+2, তার মানে 22 2 24 দিয়ে 26 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এটা নিচে 10√15টা যেটা আছে ওটা থাকুক, আমরা উপরেরটাকে ক্যালকুলেশন করি, উপরে কত হচ্ছে আগে দেখি। ঠিক আছে, উপরে দেখো √11 যদি আমরা ধরি এ, আর √4টা যদি বি ধরি, তাহলে a+b² আছে, আর এখানে a-b² আছে। তো এই দুটো যদি আমরা সূত্রতে ফেলে দিই তাহলে কি হবে, √11 অর্থাৎ a² প্লাস 2a, আর বি হচ্ছে √4, 2ab প্লাস b² মানে √4²। তাই তো, এটা একটা সূত্র হয়ে গেল প্রথমটার, প্লাস দিয়ে দিলাম মাঝখানে যেহেতু প্লাস আছে, তারপরে আবার এটা সূত্র লিখব, √11² মাইনাস, মাইনাস যেহেতু আছে তাহলে 2ab মানে √11 আর √4। ঠিক আছে, প্লাস নিচে লিখে দিচ্ছি √4²। ঠিক আছে, এবার এখানে দেখো এখানকার -2ab যেটা পেয়েছিলাম 11 √11 আর √4, আর এখানে +2 √11 √4, মাইনাস আর প্লাস যেহেতু আছে তো ওটা আমরা কেটে দিলাম। ঠিক আছে, মাইনাস প্লাসে কেটে গেল। এবার বাকিগুলো কী কী আছে দেখো, এটা √11 মানে হচ্ছে 11, রুট আর স্কোয়ারটা কেটে যাবে, যোগ এটা তো কেটে গিয়েছে, এটা তাহলে 4, যোগ এটা তাহলে কত হবে, আবার এটা 11, হ্যাঁ 11, আর এটা হবে 4, সরি মাইনাস না প্লাসই হবে, মাইনাসটা তো এটা কেটে দিয়েছে প্লাস। এটি যোগ করে নাও, 11 11 22, 4 26, হ্যাঁ আর 4 30, তাহলে উপরে হয়ে গেল 30, উপরেরটি আমরা ক্যালকুলেশন করলাম, আর নিচে হয়ে যাচ্ছে কত আছে 10 15, তাই তো √15। আচ্ছা, এটা যদি আমরা 10 দিয়ে কেটে দিই
তো একটা শূন্য কেটে দিলাম, উপরে থাকছে 3। এবার নিচে √15টাকে যদি আমরা উঠাই তাহলে √15 দিয়ে গুণ করে দেবো উপরে, তাহলে √15 দিয়ে গুণ করে দিলাম, আর নিচে √15 দিয়ে গুণ করলে দেখো √15, ওকে √15 দিয়ে যদি গুণ করি মানে উপরে একবার করলাম, 3 শুধু উপরে আছে তো √15 উপরে বসালাম, নিচেও বসালাম, মানে গুণ করে দিলাম, আমি বাম দিকে নিয়ে চলে আসছি। ঠিক আছে, তাহলে কত হবে এখানে তাহলে উপরে 3 √15 আর নিচে 15, √15কে √15 দিয়ে যদি গুণ করি তো আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে এখানে 15। এটা কেটে দাও, 3 5 15, তাহলে উপরে √15 আর নিচে 5, অপশন এ রয়েছে, অপশন এ হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা এখানে বলছে একটা গুণফল দেওয়া রয়েছে, এর এককের ঘরের অঙ্কটি কত। তো এককের ঘরের অঙ্ক, তো এককের অঙ্কগুলো গুণ করে না, দেখো এই দুটাকে যদি গুণ করি তো 7 দিয়ে 14, তো এককের অঙ্কে 4, আবার 4 দিয়ে এটাকে গুণ করবো, 4 7 28, তো এককের অঙ্কে 8, 28 হচ্ছে মানে এককের ঘরে অঙ্কটি হবে 8। ঠিক আছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেমি, আয়তক্ষেত্রটির কর্ণ 13 সেমি, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত। তো এটা আয়তক্ষেত্র রয়েছে, হ্যাঁ দৈর্ঘ্য 12 দেওয়া রয়েছে, কর্ণটা দেওয়া রয়েছে 13, তার মানে আমাকে এটা প্রস্থটা বের করতে হবে। ঠিক আছে, প্রস্থ বের করার জন্য আমাদের কি করতে হবে, তাহলে এটা একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে, এটা 12টা লম্ব, এটা প্রস্থটা ভূমি, আর 13টা হচ্ছে অতিভুজ। তো অতিভুজ স্কোয়ার মানে 13 স্কোয়ার মাইনাস, অর্থাৎ ভূমি স্কোয়ার সমান এটা। ঠিক আছে, 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, তার মানে ভূমি স্কোয়ার সমান হচ্ছে 169 মাইনাস 144, তাহলে ভূমি স্কোয়ার সমান হবে তাহলে 25, তাহলে ভূমি সমান কত 5, এটা স্কোয়ার আছে তো স্কোয়ার উঠে দিলাম, এটা বর্গমূল করে দিলাম 5, তার মানে প্রস্থ হয়ে গেল 5। এবার ক্ষেত্রফল চেয়েছে, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তার মানে 5 12 60 হচ্ছে অ্যান্সার, অপশন সি। আচ্ছা, তারপরে আবার একটা সরল রয়েছে, এটা বীজগণিতের নিয়মে হবে। দেখো 540 এ আর 460কে যদি আমরা বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, তার মানে এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। ঠিক আছে, তো এ প্লাস বি মানে 540 আর 460 যোগ করে নাও, তো যোগ করলে কত হবে 1000, 1000-এর স্কোয়ার যদি আমরা করি তাহলে সরি 1000, এটা 100 লিখে দিয়েছিলাম, 1000 আর স্কোয়ার করলে কি আরও একটা শূন্য বেড়ে যাবে, তো 3টা শূন্য বেড়ে যাবে, 3টা শূন্য ডবল হয়ে যাবে, তো 6টা শূন্য 1 দিয়ে 6টা শূন্য, অপশান সি এ রয়েছে। ঠিক আছে, স্কোয়ার করার জন্য শূন্যগুলো ডবল হবে, 3টা শূন্য 6টা শূন্য হয়ে গেল। আচ্ছা, দুটি ব্যক্তির ই এবং এফের বয়সের যোগফল 50, এফ এবং জি এর গড় বয়স 40, জি এর বয়স কত। দেখো এদের ই আর এফের বয়সের যোগফল দেওয়া রয়েছে 50, যোগফল দিয়েছে, এদের যোগফলটা বের করতে হবে, এটা গড় দেওয়া রয়েছে। ঠিক আছে, তার মানে 3 জনের যোগফল কত হবে, 40কে 3 দিয়ে গুণ, তাহলে 120। আচ্ছা, দুজন ই আর এফের যোগফল 50 আর জি এর সঙ্গে মিলিয়ে 120 হচ্ছে, তো আমরা ই আর এফেরটা বাদ দিয়ে দেবো, 3 জনের মধ্যে থেকে 2 জনে বাদ দিয়ে দেবো, তাহলে শুধু জি এরটা বেরিয়ে যাবে, তাহলে হবে 70, অপশন বি। ঠিক আছে, 60-এর 40% এবং ওয়াই সমান 40-এর 50%, এক্স সমান 60-এর 40%, ওয়াই সমান 40-এর 50%, এক্স ওয়াইয়ের যোগফল কত। একদম ইজি অঙ্ক, এক্সের মান বের করো প্রথমে, এক্সের মান কি 60-এর 40%, তো 60-এর 40% মানে কত 24, আর ওয়াইয়ের মানে 40-এর 50%, তার মানে 20, এটা 40, হ্যাঁ দুটো যোগফল 44। একটি বস্তু 98 টাকা ক্ষতিতে বিক্রি করা হয়, ক্ষতির শতকরা হার 28%, বস্তুটি বিক্রয় মূল্য কত। আচ্ছা, 98 টাকা ক্ষতি, আচ্ছা এখানে আমি পরে আসছি, এখানে দেখো 28% ক্ষতি। ঠিক আছে, তার মানে 100 টাকা ক্রয় মূল্য হলে 28 টাকা ক্ষতি করে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে 72 টাকা, তাই তো, আর মানে কমে বিক্রি করবে, 72 টাকা বিক্রি করছে, কিন্তু এখানে 28 টাকা ক্ষতি করছে, কিন্তু এখানে বলছে যে 98 টাকা, তো 28-এর মানই হচ্ছে 98, আমাদের চেয়েছে কি বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত হয়েছে 72, তো 72-এর মান কত, 100টা হচ্ছে ক্রয় মূল্য। ঠিক আছে, এটা ক্রয় মূল্য, ক্ষতি করে বিক্রি করলে বিক্রয় মূল্য 72 টাকা, এটাই তো আমরা করেছি। তাহলে 28 সমান যদি 98 হয় তো 72 সমান কত, তাহলে 98 গুণিত, এটাকে উল্টে দাও এবারে নিয়ে এসে 72/28, তাহলে ক্যালকুলেশন করলে কত হবে, 2 দিয়ে কাটলে এটা 14, আর এটা 2 দিয়ে কাটলে 36,
7 14 98, তো 6 7 42, 3 7 21, 22 23 24 25, 252 টাকা হচ্ছে অ্যান্সার, অপশন বি। ঠিক আছে। কোনো বস্তুকে 1200 টাকায় বিক্রি করলে যে লাভ হয় তার সেই বস্তুকে 1000 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার 9 গুণ। 20% লাভ করতে হলে বস্তুটির বিক্রয় মূল্য কত? দেখো, আমি ধরে নিলাম বস্তুটির ক্রয় মূল্য হচ্ছে এক্স। আগে ক্রয় মূল্য বিক্রি করতে হবে, বের করতে হবে, তাহলে তো বিক্রয় মূল্য হবে। তাহলে ক্রয় মূল্য হচ্ছে এক্স। তাহলে 1200 টাকায় বিক্রি করছে আর ক্রয় মানে কিনেছে এক্স টাকায়, তাহলে লাভ কত? তার মানে 1200 থেকে আমরা যদি 1200 থেকে যদি আমরা ক্রয় মূল্যটা বাদ দিই, মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে কি হবে? লাভ। তো এইটুকু হচ্ছে লাভ। ঠিক আছে। এবার আর একটা জিনিস কি বলেছে যে এক্স টাকায় কিনেছে, আর 1000 টাকায় বিক্রি করেছে, তো কি হয়েছে? ক্ষতি হয়েছে। তো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বাদ দিলে ক্ষতির পরিমাণ হয়। মানে যে টাকাতে কিনেছে আর যে টাকাতে বিক্রি করেছে ওটা যদি বাদ দিয়ে দিই, ক্রয় মূল্যর পরিমাণটা যদি বেশি হয় তাহলে তো ক্ষতি, তো ক্রয় মূল্য থেকে আমরা বিক্রয় মূল্য বাদ দিব। এবারে ক্ষতি যেটা হচ্ছে ওটার 9 গুণ হচ্ছে লাভ। তার মানে এখানকার সঙ্গে যদি আমরা 9 গুণ করে দিই তাহলে লাভের সমান হয়ে যাবে। মানে লাভটা কি? ক্ষতির 9 গুণ। ঠিক আছে। এবার একটা আমরা ইকুয়েশন পেয়ে গেলাম, এখান থেকে আমরা এক্সের মানটা বের করব। তো 1200 মাইনাস এক্স সমান 9x মাইনাস 9000। ঠিক আছে। এবার এক্সগুলোকে যদি আমরা একদিকে করে দিই, চলো বাম দিকে সংখ্যাগুলো নিয়ে নাও। তো 1200 আর এটা এখানে মাইনাস আছে, তো এবার এসে প্লাস হয়ে যাবে। তো 9000 আর 1200 যদি যোগ করি তো কত হবে? 10,200। আর 9x আর এই মাইনাস এক্সটা সমান এবারে আসলে যোগ হয়ে যাবে, তার মানে 10x। ঠিক আছে। তাহলে x সমান কত হবে? 10 দিয়ে এটা একটা শূন্য কেটে দাও, x সমান হচ্ছে 1020। তো x সমান আমরা কি ধরেছিলাম? ক্রয় মূল্য ধরেছিলাম। ক্রয় মূল্য পেলাম আমরা 1020 টাকা, কিন্তু বিক্রয় মূল্য কত হবে যদি 20% লাভে বিক্রি করে? 20% লাভ মানে হচ্ছে ক্রয় মূল্যের 120%। ঠিক আছে। মানে 100 টাকার জিনিস 120 টাকা বিক্রি করা, তো ডাইরেক্ট আমরা ক্রয় মূল্যের 120% বের করে দেবো, ওটাই বিক্রয় মূল্য। ঠিক আছে। 1020-র 120%, যা হবে ওটাই আমাদের বিক্রয় মূল্য বের হয়ে যাবে। তাহলে 0 0 কেটে দাও, 12 দিয়ে 24 আর 12 12, তো অ্যান্সার হয়ে গেল আমাদের 1224 টাকা। ঠিক আছে। গুণটা বুঝতে পারলে তো? এখানে শূন্য আছে তাই আমি ডাইরেক্ট 24 বসিয়ে দিলাম, নাহলে 12 দিয়ে 24-এ 4 বসতো, আর এখানে শূন্য আছে তো 2 এমনিতে বসতো, তো 1224 টাকা হবে অ্যান্সার। একটি সংস্থায় 30% কর্মী ম্যাট্রিক পাস, অবশিষ্ট কর্মীতে 60% স্নাতক এবং বাকি 84% স্নাতকোত্তর। ম্যাট্রিক পাস কর্মীর সংখ্যা কত? কী বলছে? আমি ধরে নিলাম যে একটা সংস্থাতে 100 জন কর্মী আছে, তার মধ্যে 30% হচ্ছে ম্যাট্রিক পাস, তার মানে বাকি থাকলো 70। এবারে বাকি যে মানে অবশিষ্ট 70, এর আবার 60% স্নাতক, তো 70-এর মধ্যে 60%, ঠিক আছে, 60% হচ্ছে স্নাতক। তাহলে 70-এর 60% বের করতে হবে। আমরা এখানে ডাইরেক্ট 60 লিখতে পারবো না, অবশিষ্ট কর্মীদের বলেছে, মানে 70-এর 60%। তো 70-এর 60% কত? তাহলে কত হবে? 6 7 42। তো 42 জন, 70-এর মধ্যে 42 জন স্নাতক, তাহলে বাকি যা হচ্ছে কি স্নাতকোত্তর। হ্যাঁ, স্নাতকোত্তর। তো এখানে কতজন হবে? 10 থেকে 2 বাদ 8, আর 6 থেকে 4 বাদ 2, 28 জন। আচ্ছা, আমরা তাহলে এখানে পেলাম 28 জন স্নাতকোত্তর। ঠিক আছে। কিন্তু এখানে বলেছে 84 জন স্নাতকোত্তর, তার মানে 28 মানে হচ্ছে 84। 28-এর মান যদি 84 হয়, তো আমাদের চেয়েছে কি ম্যাট্রিক পাস কর্মীর সংখ্যা কত? ম্যাট্রিক পাস কর্মীর সংখ্যা 30। এই যে 30% কর্মী ম্যাট্রিক, এটা লিখেছিলাম আমরা, 30 মানে কত? ঠিক আছে। তো 84 গণিত উপরে এবারে এসে উল্টে গেল, এটা 30/28। তাহলে এটা কাটলে কত হবে? 3 8 24, 3 9 6, হ্যাঁ 3 দিয়ে কাটবে, 3 8 84, তাহলে 3 3 90। অপশান বি হচ্ছে অ্যান্সার। ওকে। এ বি এবং সি একা একা কাজ করে একটি কাজ যথাক্রমে 8 12 24 দিনে শেষ করতে পারে। এ বি এবং সি একত্রে মিলে সেই কাজটি কত দিনে শেষ করবে? আচ্ছা, এ করে কত? 8, বি করে 12, আর সি করে 24। মোট কাজ কত? এদের লসাগু 8 12 24, লসাগু 24ই হবে। 24কে 8 দিয়ে ভাগ করলে 3, এটা ভাগ করলে 2, এটা ভাগ করলে 1। তার মানে এর ক্ষমতা 3, বি এর ক্ষমতা 2, সি এর ক্ষমতা 1। তার মানে ওরা একদিনে কটা কাজ করে? একদিনে 3 2 5 1 6। তার মানে 3 জন মিলে একদিনে 6টা কাজ করে।
তো ওরা সবটা কাজ একত্রে কত দিনে করবে? 24টা কাজ। একদিনে ওরা 6টা কাজ করছে, তার মানে 24টা কাজ করতে ওদের 6 দিয়ে ভাগ, অর্থাৎ 4 দিন লাগবে। ঠিক আছে, অপশন বি হচ্ছে অ্যান্সার। কিউ এবং আর একত্রে পি এর তুলনায় 2 গুণ বেশি কার্যক্ষম। পি এবং আর একত্রে কিউ এর তুলনায় 1.5 গুণ বেশি কার্যক্ষম। এখানে এই লাইনটা দরকারই নেই, আমরা পরে এটা লাইন বাদ দিয়ে অঙ্ক করে নেব। কিউ এবং আর একত্রে একটি কাজ 90 দিনে শেষ করতে পারে। ঠিক আছে, দেখো এখানে কি বলছে, 2 গুণ দক্ষ, মানে পি যদি একদিনে একটা কাজ করতে পারে, তো কিউ প্লাস আর ওরা একদিনে 2টা কাজ করতে পারবে। ঠিক আছে, তার মানে কিউ প্লাস আর একদিনে 2টা কাজ করছে, তো ওরা 90 দিন কাজ করেছে। তো 90 দিনে ওরা কটা কাজ করবে? একদিনে 2টা করলে 90 দিনে অবশ্যই 180টা কাজ হবে। তার মানে মোট কাজ 180টা। ওই 180টা কাজকে, মানে একই কাজকে পিকে দিয়ে করাচ্ছে। তো 180টা কাজ যদি পিকে দিয়ে করায়, পি তো নিজেই একদিনে একটা কাজ করছে, তার মানে 180টা কাজ 180 দিন লাগাবে। অপশন ডি, একদিনে একটা কাজ মানে 180টা কাজ 180 দিন। ঠিক আছে, দুটি ট্রেন একই গতিতে বিপরীত অভিমুখে চলছে। ঠিক আছে, প্রতি ট্রেনের দৈর্ঘ্য 165 মিটার, তারা একে অপরকে 15 সেকেন্ড অতিক্রম করে। প্রতি ট্রেনের গতিবেগ কত? দেখো, দুটি ট্রেন যখন একে অপরকে অতিক্রম করবে, তখন টোটাল দৈর্ঘ্যটা হবে দুটি ট্রেনের দৈর্ঘ্য। ঠিক আছে, তার মানে একটা ট্রেনের দৈর্ঘ্য 165, তো দুটা ট্রেনের দৈর্ঘ্য 2 দিয়ে গুণ করে দাও। 2 দিয়ে গুণ করলে যেটা হবে ওটাই 165 ডাবল। এবার এতটা দৈর্ঘ্য কি বলছে, ও 15 সেকেন্ডে যাচ্ছে, 15 সেকেন্ডে যায় এতটা দৈর্ঘ্য। কি বলেছে? মিটার পার সেকেন্ডে আমাদের গতিবেগ। তো 1 সেকেন্ডে কত? ঠিক আছে, তো 15 সেকেন্ডে যদি এতটি যায়, তো 1 সেকেন্ডে 1/15, মানে ভাগ করে নিতে হবে 15 দিয়ে। এটা যদি 15 দিয়ে ভাগ করি, 15 একে 15, 15 একে 15, তো 11 দিয়ে 22। এবার দুটো ট্রেনের একসঙ্গে গতিবেগ হচ্ছে 22, তো একটা ট্রেনের গতিবেগ হবে 11। অপশন এ হচ্ছে অ্যান্সার। ওকে, একটি বাস 20 কিলোমিটার পার ঘন্টা প্রাথমিক গতিবেগ নিয়ে চলতে শুরু করে। প্রতি ঘন্টার পর এর গতিবেগ 10 ঘন্টা করে বৃদ্ধি পায়। 270 কিমি দূরত্ব অতিক্রম করতে বাসটি কত ঘন্টা সময় নেবে? আচ্ছা, দেখো প্রথমে শুরু করলো, প্রথম ঘন্টাতে 20 কিলোমিটার গেল। একদম কমন সেন্স, এটা অঙ্ক করে নাও, এত সূত্র দরকার নেই। ঠিক আছে, প্রথম ঘন্টাতে 20 কিলোমিটার গেল, তারপরের ঘন্টাতে কিন্তু 10 কিলোমিটার বেশি যাবে, মানে যেহেতু বৃদ্ধি পাবে প্রত্যেক ঘন্টাতে, তার মানে পরের ঘন্টাতে 30 কিলোমিটার যাবে, তারপরে ঘন্টাতে 40 কিলোমিটার যাবে, তারপরে ঘন্টাতে 50 কিলোমিটার যাবে, তারপরে ঘন্টাতে 60 কিলোমিটার যাবে, তারপরে ঘন্টাতে 70 কিলোমিটার যাবে, তারপরে 80 কিলোমিটার, এইভাবে বাড়বে ও। ঠিক আছে, তো ওকে টোটাল যেতে হবে 270। তো প্রথমে 20 গেল, তারপরে 30 গেল, 50 হলো, তারপরে 90, তারপরে 140, 200, 270, এখানে এসে 270 হয়ে যাচ্ছে, এটা বাদ দিয়ে দাও। তার মানে টোটাল 270 কিলোমিটার চলে গেল। কত ঘন্টায় গিয়েছে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা। অপশন বি হচ্ছে অ্যান্সার। ওকে, এক ব্যক্তি 15% ছাড় দেওয়ার পর 20টি বস্তু প্রতি বস্তু 60 টাকা মূল্যে বিক্রি করে, সে 30% লাভ করে। যদি কোনো ছাড় দেওয়া না হতো, তবে লাভের শতকরা হার কত? এটা যদি আমরা এই সংখ্যাটি না নিই, তবু অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, আর ওটা নিলে কিন্তু অনেক ক্যালকুলেশন বেড়ে যাবে। তো আমরা কীভাবে করবো আগে দেখে নাও। 3টে ছক বানাও। এটা হচ্ছে চিহ্নিত মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য। উল্টা দিক থেকে বানিয়ে দিলাম, থাকুক। বলছে চিহ্নিত মূল্যের উপর 15% ছাড় দিয়েছে। ছাড় চিহ্নিত মূল্যের উপরই দেই। ঠিক আছে, তার মানে চিহ্নিত মূল্য যদি 100 হয়, তো বিক্রয় মূল্য হবে 85 টাকা, মানে চিহ্নিত মূল্য থেকে 15 টাকা ছাড় দিয়ে বিক্রি করছে, মানে 85 টাকায় বিক্রি করবে। ঠিক আছে, কিন্তু 85 টাকায় বিক্রি করার পরেও 130% লাভ হচ্ছে। ঠিক আছে, তার মানে আমি যদি ক্রয় মূল্য 100 ধরি, তো বিক্রয় মূল্য 130 হবে। ঠিক আছে, এটা কেন? 30% লাভ করেছে, ক্রয় মূল্য 100 টাকা ধরলে 30% লাভ, মানে 130 টাকা বিক্রি করবে। এটাকে আমরা অনুপাত সমানুপাতের নিয়মে করে নেব। ঠিক আছে, এবার দেখো এখানে একটা করে ঘর ফাঁকা থাকছে, ক্রয় মূল্যের ঘর, তো বিক্রয় মূল্য 85 আছে, তো এখানেও 85 বসে দেবো। অনুপাত সমানুপাত যারা চ্যাপ্টার করেছো তারা অবশ্যই বুঝতে পারবে। আর যে চ্যাপ্টারগুলো না করে থাকো, তাহলে কিন্তু আমি 2025-এ 25 না 26-এর জন্য আমি যে মানে একটা সিরিজ করিয়েছি, ওখানে তোমরা চ্যাপ্টার ওয়াইজ টাইপ ওয়াইজ করানো আছে, ওটা করে নিও। ঠিক আছে, ওখান থেকে করলে কিন্তু সবটা অঙ্ক বুঝতে পারবে। তো যেগুলো ঘর ফাঁকা ছিল, তার পাশের সংখ্যাগুলো নিয়ে আমরা পূরণ করে দিলাম। এখানে 85 পাশে ছিল, তো 85 বসিয়ে দিলাম। এখানে 130 পাশে ছিল, 130 বসিয়ে দিলাম। এবার এখান থেকে আমরা অনুপাতটা বের করে নেব। ঠিক আছে, আচ্ছা
এখানে আমরা কাটতে পারি, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে দাও, 3টে ঘরে 5 দিয়ে কাটলে এটা হবে 5 20, এটা হবে 5 17, এটা হবে 5 17। এবার গুণ করো, 13 দিয়ে 26 মানে 260। এটা গুণ করলে হবে 17 আর 13 যদি আমরা গুণ করি তাহলে কত হবে, 3 13, আচ্ছা 17 10 170 আর 3 17 51, তার মানে 221, আর এটা হবে 170। এবারে এখানে বলেছে যদি কোনো ছাড় দেওয়া না হতো তবে লাভের শতকরা হার কত। তার মানে 170 টাকায় কিনেছে আর এ বিক্রয় মূল্য আর বিক্রি করবে না, মানে এটা ছাড় দিয়ে বিক্রি করছিল, কিন্তু এখন কোনো ছাড় দিবে না, মানে ডাইরেক্ট 260 টাকায় বিক্রি করবে, চিহ্নিত মূল্যে বিক্রি করবে, ঠিক আছে। তার মানে 170 টাকায় কিনেছে আর বিক্রি করবে 260 টাকায়, তো লাভ কত হবে, তো লাভ হবে এখানে 90 টাকা, ঠিক আছে, 90 টাকা। তো 170 টাকায় কিনে 90 টাকা লাভ হয়, 100 টাকায় কত লাভ, এটা হিসাব করে নাও, 0 0 কেটে নাও, তার মানে 900কে 70 দিয়ে আমরা ভাগ করো, তাই তো। 5 17 85, 5টা 5 সবাই এত রয়েছে, 10 থেকে 5 বাদ 5, তার এখানে 15 আসছে না, 5 আসছে, ঠিক আছে। আর নিচে একটা শূন্য নামছে 50, 3 17 51 হবে, 17 2 34 হবে, আর কাছাকাছি 0.94 মানে কাছাকাছি আছে, 53 কাছাকাছি। তো 17 2 34 হবে, ঠিক আছে। তো 52 হবে অ্যান্সার, 52.94, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, ওকে, থ্যাংক ইউ।